কাল বসছে পদ্মা সেতুর ৬ নম্বর স্প্যান। দৃশ্যমান হবে ৯০০ মিটার সেতু। মাওয়া থেকে জাজিরা প্রান্তে স্প্যান নিয়ে রওনা দিয়েছে ক্রেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অনুমোদন হতে পারে ৯টি প্রকল্প। গত ৬ মাসে পোশাক রপ্তানি ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। চীনের হারানো ক্রেতা অর্জন অন্যতম কারণ, মত অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন বেড়েছে ক্রেতাদের আস্থা। দিন দিন বাংলা বান্ধা স্থলবন্দর ব্যবহারকারীদের সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। দুর্ভোগ, দ্রুত মোবাইল নেটওয়ার্ক ও ব্যাংকিং সুবিধা চালুর দাবি। এবং এক সপ্তাহে কেজিতে ১ থেকে ৫ টাকা বেড়েছে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম। সরবরাহে ঘাটতি ও ডলারের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দীর্ঘ ৬ মাস পর কাল বসছে স্বপ্নের পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান। আগের ৫টি স্প্যানের সঙ্গেই জাজিরা প্রান্তে বসানো হবে এই স্প্যান। এ উপলক্ষে আজ সকাল থেকে স্প্যানটি মাওয়ার ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। স্প্যানটি বসানো হলে একসঙ্গে দৃশ্যমান হবে প্রায় ১ কিলোমিটার সেতু। সবকিছু প্রস্তুত থাকলেও শুকনো মৌসুমে নদীর নাব্য সংকটের কারণে স্প্যান বসাতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট করেছেন এহসান জুয়েল। নদীর জাজিরা প্রান্তে আগের ৫টি স্প্যান মিলে বর্তমানে দৃশ্যমান ৭৫০ মিটার পদ্মা সেতু। কাজ শুরুর পর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর নদীতে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে বসানো হয়েছিল প্রথম স্প্যান। এরপর ক্রমান্বয়ে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে গত বছরের জুন মাসে সবশেষ ৪২ নম্বর পিলারে পঞ্চম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পাড়ের সাথে সংযোগ ঘটে পদ্মা সেতুর। ফলে ৬টি পিলার মিলে একটি মডিউলের কাজ পুরো শেষ হয়। প্রথম স্প্যানটির সাথে এখন ৩৬ এবং ৩৭ নম্বর পিলারের মধ্যে বসানো হবে ৬ষ্ঠ স্প্যান। এ দুটো পিলারে যে স্প্যানটি বসবে মাসখানেক আগে থেকেই ধূসর রং করা শেষে সেটি অপেক্ষমান রাখা হয় মাওয়া ইয়ার্ডের বাইরে। মঙ্গলবার সকালে শুরু হয় এটিকে প্রায় ৫ কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় ৩,০০০ মেট্রিক টন ওজনের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পরিবহন করছে ৩৬০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। নদীতে পলি জমে তলদেশের গভীরতা কমে যাওয়ায় ড্রেজিং করে নদীর গভীরতা বাড়াতে হয়েছে বলে স্প্যান বসানোর এই বিলম্ব বলছেন সংশ্লিষ্টরা। ড্রেজিং এর জন্য আমাদের সমস্যা হচ্ছে, এত বেশি পলি পড়ে গেছে, আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করছিলাম অ্যালং দা আমাদের অ্যালাইনমেন্ট সেটা ভরে গেছে। প্রায় ৪ মিলিয়ন কিউবিক মিটার অতিরিক্ত মাটি এবার বসছে। আমরা এখন ছোট বড় ১৫টা ড্রেজার লাগিয়েছি। ড্রেজারটা আছে খুবই পাওয়ারফুল ড্রেজার, হাই ভলিউম ড্রেজিংয়ের জন্য এবং কম্পিউটার কন্ট্রোল। একবার যদি আমি সেকশন বলে দিই যে এটা ড্রেজ করতেই থাকবে, বলে আসতেছে যে আরও সফিস্টিকেটেড ড্রেজার, যেটা এত পাওয়ারফুল দরকার নাই, কিন্তু একটু আস্তে আস্তে কাটতে হবে। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৬৩ ভাগ। সেতুতে ৬ষ্ঠ স্প্যান যোগ হলে সেখানে আরও এক ধাপ অগ্রগতি হবে। দীর্ঘ ৬ মাসের অপেক্ষার অবসান হচ্ছে। জাজিরা প্রান্তে আগের ৫টি স্প্যানের সঙ্গে মাওয়া প্রান্তের দিকে এগিয়ে বসানো হবে এই স্প্যানটি। প্রস্তুত করা হয়েছে ৩৬ নম্বর পিলারটিও। ফলে একসঙ্গে দৃশ্যমান হবে ৯০০ মিটারের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নতুন সরকারের অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভায় একথা বলেন তিনি। রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে এ সভা। সভায় আজ ৯টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে যাত্রাবাড়ি ড্যামরা অংশ ৪ লেনে উন্নীতকরণ, প্রতি জেলা উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ, ক্ষুধারোগ নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদন ও বাজারজাতকরণ, 7টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন এবং 6টি নতুন ইনস্টিটিউট স্থাপন, গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ প্রকল্প। সভার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো প্রকল্পের সর্বোচ্চ মান নিশ্চিতে কড়া নজরদারি রাখতে হবে পরিকল্পনা কমিশনকে।
বিগত সরকারের শেষ সময়ে অনেকগুলি প্রকল্প আমরা খুব দ্রুত পাশ করে গেছি। আমি চাই যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয়, সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে। কারণ যত বেশি নজরদারি বাড়বে, কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে। আর সেই সাথে সাথে আগামী দিনের জন্য আমরা যে আবার যে 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা আসলাম, সরকার গঠন করলাম এবং আপনারা নিশ্চয়ই দেখছেন একটা মন্ত্রিপরিষদ একটু নতুনভাবে ঢেলে সাজিয়েছি। কাজে আমরা চাই যে আমাদের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা যদি আমরা অর্জন করতে পারি, এখন আমরা উন্নয়নশীল দেশ এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86 ভাগে উন্নীত করতে পেরেছি। এটা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরও এগিয়ে যেতে হবে। সে কথা মাথায় রেখেই আমাদের প্রকল্প বাছাই করা এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, যেন আমরা আমাদের দেশকে যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আমরা 2021 সালে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী পালন করবো, তার মধ্যে আমরা ইতিমধ্যে মধ্যম আয়ের দেশ বা আমরা উন্নয়নশীল দেশ এখন, কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এটা ধরে রেখে বাস্তবায়ন করে আমাদেরকে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। একনেক সভার আরো খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জুবায়ের ফয়সালের কাছে। তিনি রয়েছেন শেরেবাংলা নগর এলাকায়। হরি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম একনেক সভা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয়েছে এবং আপনারা এরই মধ্যে জেনেছেন যে প্রধানমন্ত্রী বৈঠকের শুরুতেই বেশ কিছু নির্দেশনা নতুন মন্ত্রিসভার প্রতি দিয়েছেন এবং তিনি সেখানে খুবই জোর গলায় বলেছেন যে নির্বাচনের আগে যে ধরনের প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং বড় বড় প্রকল্পের সাথে যেসব ছোট ছোট প্রকল্পগুলো আছে কোনোটিকে আসলে বিচ্ছিন্নভাবে না দেখে প্রতিটি প্রকল্পই যেন সঠিকভাবে সুন্দরভাবে সমাপ্ত হয় এবং বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে মন্ত্রীদের কড়া নজরদারির আহ্বান তিনি জানিয়েছেন। এছাড়া বিগত সরকারের সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের যেসব লক্ষ্যমাত্রা বা সফলতা সরকার অর্জন করেছে তার জন্য তিনি পরিকল্পনা কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন এবং নতুন যে মন্ত্রিপরিষদ সেই মন্ত্রিপরিষদ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি মন্ত্রীদের কাছ থেকে প্রত্যাশা করেন। এবং এই সভা শুরুতে তিনি যেসব দিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং সরকারের নতুন ক্যাবিনেটের প্রায় সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সেটি মনোযোগের সাথে শুনেছেন এবং এই নির্দেশনা তারা বাস্তবায়ন করবেন বলেও বৈঠকে জানিয়েছেন। বৈঠক সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আজকের একনেক সভায় 9টি প্রকল্প আসলে অনুমোদনের অপেক্ষায় আলোচনা টেবিলে আনা হয়েছে, যার মধ্যে বড় প্রকল্পের মধ্যে একটি আমরা জানতে পেরেছি ঢাকা সিলেট মহাসড়কের ডেমরা এবং যাত্রাবাড়ি অংশের সড়কটিকে 4 লেনে রূপান্তর করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে, যে কারণে 368 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের একটি প্রকল্প তারা এনেছেন পরিকল্পনা কমিশন। এক্ষেত্রে বলা হচ্ছে যে যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের পর থেকে ডেমরার সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এই রাস্তাটিকে তারা 4 লেনে উন্নীত করতে চান। এক্ষেত্রে বলা হচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়কের ক্রমবর্ধমান চাপ এবং গাড়ির যে বেশি পরিমাণ গাড়ি সেই রাস্তায় চলাচল করে, এক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা একটু তাড়াতাড়ি যেতে পারে গাড়িগুলো, কোনো যানজট না থাকে, সেক্ষেত্রে তারা এই রাস্তাটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া গোপালগঞ্জে বিসিক শিল্পনগরী সম্প্রসারণের একটি প্রকল্প এসেছে। এছাড়া পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদনের একটি প্রকল্প আলোচনা টেবিলে আনা হয়েছে। তো সব মিলিয়ে প্রকল্পগুলো আসলে আলোচনার শেষে যখন অনুমোদন পাবে এবং নতুন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সংবাদ সম্মেলন থেকে আমরা আসলে জানতে পারবো প্রকল্পের অর্থায়ন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। তো আমার কাছে হরি এখন পর্যন্ত একনেক বৈঠক থেকে এই ছিল সবশেষ, পরবর্তীতে আরো তথ্য দিতে পারবো। একনেক বৈঠকের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। লক্ষ্যমাত্রার তুলনায় গত 6 মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে 8.5%-এরও বেশি। অর্থনীতিবিদদের মতে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে চীনের হারানো ক্রেতাদের ক্রয় আদেশ পাওয়ায় পোশাক রপ্তানি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের পোশাক শিল্পের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা বেড়েছে। বিস্তারিত দেখুন আমার তৈরি একটি প্রতিবেদনে। বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যানে গত প্রায় 3 দশক থেকে শীর্ষে অবস্থান করছে তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরে 6.77% প্রবৃদ্ধি ধরে এ শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,269 কোটি মার্কিন ডলার। আর অর্থবছরের প্রথম 6 মাসে পোশাক খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল 1,575 কোটি ডলার, যার বিপরীতে রপ্তানি হয়েছে 1,708 কোটি ডলারের পোশাক। ব্যবসায়ীরা বলছেন বড় অঙ্কের বিনিয়োগে ধারাবাহিক উন্নয়নের ফল আসতে শুরু করেছে পোশাক খাতে। বায়ারদের আমরা কনফিডেন্সটা অনেক বাড়াতে পেরেছি। ফার্স্ট যে জিনিসটা হলো আমরা ওয়ার্ক প্লেস সেফটির উপরে কাজ করেছি গত
5টা বছর প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছি আমরা সবাই মিলে। গ্রিন ফ্যাক্টরি করা হয়েছে, এনার্জি এফিশিয়েন্ট ফ্যাক্টরি করা হয়েছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি করা হয়েছে, সেটা একটা কারণ। আরেকটা হলো যে আমরা মেশিনারি অনেক আপগ্রেডেশন করেছি। সবচেয়ে বড় বাজার জার্মানিতে গত 6 মাসে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে 18%, নিট পণ্যে তা প্রায় 11%। ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, কানাডা সহ কয়েকটি দেশে রপ্তানি প্রবৃদ্ধি 2 অঙ্ক ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে জিএসপি সুবিধা বঞ্চিত মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 19%। এছাড়া অপেক্ষাকৃত নতুন বাজারেও রপ্তানি প্রবৃদ্ধি গড়ে 36%-এর ওপরে। টাকার অবমূল্যায়ন আমাদের রপ্তানিকারকদেরকে কিছুটা এক্সচেঞ্জ রেটে নেগোশিয়েট করবার মতো কিছুটা সুবিধা দিয়েছে। বেশ কিছুকাল থেকে দেখছিলাম যে চীন থেকে অর্ডার ধীরে ধীরে অন্যান্য দেশে রিলোকেট করছে, তার কিছু অংশ বাংলাদেশও পাচ্ছে এবং সাম্প্রতিককালে তার একটা ইতিবাচক প্রভাব আমরা আমাদের রপ্তানির মধ্যে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে 2021 সাল নাগাদ পোশাক শিল্পের রপ্তানি আয় $50 বিলিয়ন কাছাকাছি পৌঁছাবে বলে আশা করেন ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়াতে হবে, আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট টিম করে, আমাদের নতুন ডিজাইন করে প্রোডাক্টটাকে হায়ার ভ্যালু অ্যাডিশন, সেই ডিজাইন ডেভেলপমেন্ট টিম আমাদের করতে হবে। দেশের সবচেয়ে শ্রমঘন এ শিল্প সামনের দিনে আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ আছে, তবে সেজন্য শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ আর প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 1997 সালে বাংলাদেশের এবং নেপালের সঙ্গে বাণিজ্য কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করে বাংলাবান্ধা স্থলবন্দর। পরবর্তীতে ভারত ও ভুটান যুক্ত হলে বন্দরটি চতুর্দেশীয় স্থলবন্দরে রূপ নেয়। কিন্তু বন্দর এলাকায় মোবাইল নেটওয়ার্ক, ব্যাংকিং সুবিধা ও পর্যাপ্ত যানবাহন না থাকায় যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে শিগগিরই চালু করা হবে ব্যাংকিং সুবিধা। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে, পাশাপাশি দেশগুলোর যাত্রীরাও যাতায়াত করছেন। বন্দর থেকে সড়ক পথে ভারত, ভুটান ও নেপাল কাছাকাছি হওয়ায় চিকিৎসা ও ভ্রমণের জন্য বন্দরটির দ্রুত ব্যবহার বাড়ছে। তবে বন্দরটি ব্যবহারকারী, ব্যবসায়ী, যাত্রী ও সংশ্লিষ্টরা বলছেন মোবাইল নেটওয়ার্ক, ব্যাংকিং সুবিধা ও ভারতের অভ্যন্তরে প্রায় 2 কিলোমিটার সড়কে যানবাহন না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া রাত্রি যাপনের জন্য বন্দর এলাকায় আবাসিক হোটেল না থাকায় পরিবহন শ্রমিকরা বিপাকে পড়ছেন। প্রাইভেট ব্যাংক না থাকার কারণে আমরা পার্টিদের কাছ থেকে টাকা লেনদেন করতে পারতেছি না। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করার রাস্তাটা অনেক দূর, কিন্তু এখানে কোনো যানবাহন নেই, তো এখানে যানবাহন থাকলে ভালো হতো। বন্দর কর্তৃপক্ষ জানায় গত অর্থ বছর রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 20 কোটি টাকা, তবে বন্দরটি আয় করে 25 কোটি 58 লাখ টাকা। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 34 কোটি 43 লাখ 77 হাজার টাকা। ভারতীয়, ভুটান, নেপাল সব দেশে পণ্য আমদানি রপ্তানি কার্য হচ্ছে। এই চিত্র থেকে বোঝা যায় যে বন্দরের এই গতি ধরনের লক্ষ্য থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব বলে কিছু না। এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন বিভাগ বলছে পার্শ্ববর্তী দেশসমূহ কাছে হওয়ায় দিন দিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের বন্দরটি ব্যবহারে আগ্রহ বাড়ছে। পাশেই শিলিগুড়ি নিউটিয়া হসপিটাল, এখানে আমাদের বেশিরভাগই রোগীর সংখ্যা এবং ট্যুরিস্ট গ্যাংটক, সিকিম যাচ্ছে। বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যাংকিং সুবিধা শিগগিরই চালু হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ইম্পোর্টার এবং সিএনএফ ভাইরা আছে, তারা এখানেই ব্যাংকিং সেবাটা পাবে। সেই কাজটিও আমরা আর কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ করতে পারবো আশা করি। স্থানীয় ব্যবসায়ী ও C&F এজেন্টদের মতে দেশের বাজারের বড় একটি অংশ দখল করে রয়েছে চীনের বিভিন্ন পণ্য সামগ্রী। এই বন্দর থেকে চীনের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। চীনের সাথে সংযোগ স্থাপন করা হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দরে পরিণত হবে। সময় সংবাদ, পঞ্চগড়। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত এক সপ্তাহে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম প্রকারভেদে প্রতি কেজিতে 1 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বুকিং ঊর্ধ্বগতির পাশাপাশি ডলারের দাম বাড়ার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে আদা ও রসুনের দাম কিছুটা কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তুলনামূলক চাহিদা বাড়ার কারণে প্রতি বছরই শীত মৌসুমের শুরুতে বেড়ে যায় সয়াবিন তেলের দাম, কিন্তু এই বছর পুরোপুরি ব্যতিক্রম। শীতের শুরু এবং নির্বাচনের কাছাকাছি সময় হওয়ায় ভোজ্য তেলের বাজার ছিল একরকম স্থিতিশীল, কিন্তু অন্যান্য বছর যে সময় ভোজ্য তেলের দাম কমে সে সময় বাড়ছে সয়াবিন, সুপার সয়াবিন এবং পাম অয়েল সহ সব ধরনের ভোজ্য তেলের দাম। মিল মালিকরা মাল দিচ্ছে না, যার জন্য আমাদের বাজারটা লোকাল বাজারটা খুব একটা বেড়ে গেছে।
কেজি প্রতি আপনার 2 থেকে 3 টাকা করে প্রতি মানে পামলের দাম বেড়েছে, সোয়াবিনের দাম বেড়েছে প্রায় 2 থেকে 2.5 টাকা। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়ানো হয়েছে চিনির দামও। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 1720 টাকা দরে। এক্ষেত্রে মিল মালিকদেরকেই দুষছেন সাধারণ ব্যবসায়ীরা। বিভিন্ন বেভারেজ কোম্পানির নাম দিয়ে তারা ডিলে করতেছে, গাড়িগুলো 3 দিন 4 দিন মিলের বাইরে রাখতেছে, তারা তাদের ইচ্ছা মতো ডেলিভারি দিচ্ছে। এর ফলে চিনির দামটা বাড়ছে। টাকার বিপরীতে ডলারের রেট বেশি হওয়ার অজুহাতে বেড়ে গেছে সব ধরনের ডালের দামও। আন্তর্জাতিক বাজারে যে বুকিংটা ছিল যেমন প্রায় $50-60 করে বেড়ে গেছে প্রত্যেকটা ডালের, ঠিক অনুরূপভাবে আমাদের দেশেও একই অবস্থা হয়েছে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত 2 সপ্তাহ ধরে চায়না রসুন এবং আদার দাম বাড়ছিল, কিন্তু এই সপ্তাহে এসে আদা ও রসুনের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমলো, 2 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। আদা ছিল 100 টাকা, এখন আজকের বাজার 75 টাকা। তারপর রসুন ছিল আপনার 70 টাকা, আজকে 58 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। দেশের ভোগ্য পণ্যের বাজার যেমন আমদানি নির্ভর, তেমনি চলে এখানে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে বেড়ে চলেছে সব ধরনের ভোগ্য পণ্যের দাম, আর তাই বাজারের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। অসম বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফেনীর ছাগলনাইয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত হাটে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়াস সাজর, যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, আপনি জানেন যে ফেনীর যে ছাগলনাইয়া সীমান্ত বাজার রয়েছে, ভারতীয় সীমান্ত বাজার, বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বাজারে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন দ্বিতীয় দফায় দ্বিতীয়বারের মতন আজকে নির্ধারিত বাজারে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে তারা অবস্থান কর্মসূচি করছে। তাদের যে দাবি, এখানকার ব্যবসায়ীরা যে নীতি নিয়ে এখান থেকে সীমান্ত বাজার স্থাপিত হয়েছিল বা চালু হয়েছিল গত 5 বছর আগে 2015 সালের 13 জানুয়ারি, প্রথম দিকে কিছুটা ধারাবাহিকতা রক্ষা করা হলেও ভারতের পক্ষ থেকে এখন সেটা অনেকটা অসম বাণিজ্যে পরিণত হয়েছে। এবং সেই অসম বাণিজ্যের প্রতিবাদ জানাতেই এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন, বাংলাদেশ অংশে 27 জন ব্যবসায়ী, তারা এই যে তাদের দোকানপাট গুটিয়ে গত সপ্তাহেও তারা অবস্থান কর্মসূচি করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। এ সপ্তাহে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তারা রয়েছেন। তাদের যে বক্তব্য, এখানকার যে সীমান্ত বাজারের যে নীতি নিয়ে এই বাজারটা চালু হয়েছিল, সে নীতি অনুযায়ী উল্লেখযোগ্য কয়েকটি অসমের কথা আপনাকে যদি বলি, সেটা হচ্ছে যে $200 মতো যে সমপরিমাণ পণ্য উভয় দেশের ক্রেতারা কিনে নিয়ে যেতে পারবে। কিন্তু বাংলাদেশের যে ক্রেতারা বর্ডার হাটে প্রবেশ করে, সেখানে ভারতীয় ক্রেতাদের কাছ থেকে $200 বা তার চেয়ে বেশি পণ্য নিয়ে আসতে পারলেও বাংলাদেশের ক্রেতাদের কাছ থেকে ভারতীয় যে ক্রেতারা আসে বা বাংলাদেশের বিক্রেতাদের কাছ থেকে সেটা $50 অথবা $20 বেশি নিতেই তারা আটকিয়ে দেয় এবং সেই পণ্য ওদিক থেকে নিতে দেয় না। যার কারণে ইচ্ছে থাকলেও ভারতীয় ক্রেতারা বাংলাদেশের যে বিক্রেতারা রয়েছে তাদের থেকে তাদের চাহিদা মতো পণ্য নিতে দিচ্ছে না বিএসএফরা। এই কারণেই কিন্তু তারা এই ব্যবহার এগিয়ে যাচ্ছে। তাদের দাবি যে এখানে যে সমনীতি আছে, এখানে বাংলাদেশের যে অংশে রয়েছেন উভয় পক্ষ সমানভাবে সমান সুযোগ ভোগ করবে। এবং এখানকার জেলা প্রশাসক জানিয়েছেন এখনকার পর থেকে তারা ভারতের অংশে যে নীতি চালু করবে, বাংলাদেশ অংশেও একই নীতি দিয়ে তারা বাজার পরিচালনা করবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। হরি। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত হাট এলাকা থেকে ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়ার সজল। ঢাকা বরিশাল নৌরুটে মিয়ারচর নৌ চ্যানেলের নাব্য সংকট নিয়ে সময় সংবাদের খবর প্রকাশের পর সেখানে সরেজমিন পরিদর্শনে গেছেন বিএডব্লিউটি এর প্রতিনিধি দল। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হ্যাঁ হরি, মূলত গত শুক্রবার দিন সময় সংবাদে এই মিয়ারচর নৌরুট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। মূলত এখানের যারা ঢাকা বরিশাল নৌরুটের যে যাত্রীবাহী লঞ্চগুলো আছে সেসব লঞ্চের মালিক এবং যারা মাস্টার রয়েছে তাদের অভিযোগ ছিল যে এই নৌরুটটিতে নাব্য সংকট রয়েছে। তা আমরা সেই সংবাদটি প্রচার করার পর বিএডব্লিউটি এর একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল আজ সেই যে মিয়ারচর নামক যে ইয়াটি রয়েছে নৌরুট সেখানে এসেছি। তা আমরা এখন সেই মিয়ারচর নৌরুটে আছি। আমরা যদি একটু দেখাই সেই নৌরুটটা আপনাকে, প্রথমে আমরা একটু দেখাতে চাই। আমরা ঠিক এখন মেঘনা নদীর মোহনা থেকে মিয়ারচর নৌরুটে আছি এবং এই নৌরুটে ঢুকতেই আপনি দেখছেন যে যদি আমরা দেখাই আমাদের বাম পাশে থেকে এই মূলত মিয়ারচর রুটটি শুরু হয়েছে এবং এখানে আপনি দেখছেন যে একটি সাদা, আপনি দেখছেন যে যদি একটু আমি আমার বাম দিকে দেখাই, একটি বয়া রয়েছে, দু একটি বাতি রয়েছে এবং একটি মার্কা রয়েছে। এই যে আমার বাম পাশে যেটি এখন দেখছেন আপনি, একটি জাহাজ যাচ্ছে, একটি মালবাহী জাহাজ
মূলত এখান থেকেই এই মিয়ারচর নৌরুটটি শুরু। আপনি দেখছেন যে এই নৌরুটে ঢুকতেই কিন্তু দুপাশেই একটি চর জেগেছে, যেটি প্রাকৃতিকভাবেই কিন্তু চরগুলো জাগে এবং এসব কারণেই এখানে মূলত নাব্য সংকট হয়। এবং আপনি জানেন যে বাংলাদেশে যখন বৃষ্টি মৌসুম চলে তখন প্রচণ্ড পলি পড়ে, এই পলি পড়ার কারণেও কিন্তু এখানে প্রচুর এই নাব্য সংকটগুলো তৈরি হয়। তো এই নাব্য সংকট সমাধানে গত 2-3 মাস ধরেই কিন্তু এখানে কাজ করছে বিএডব্লিউটি এর একটি প্রতিনিধি দল এবং মূলত সেই ড্রেজিং কাজটি পরিচালনা করে থাকে আপনার নৌবাহিনী সহ 3টি সংস্থা। আমি একটু কথা বলবো এই প্রকল্পটি যিনি বলা হয় মংলা এবং পাকশি সেতু বা পাকশি প্রকল্প, সেই নৌরুটটি যিনি করে থাকেন সেই প্রকল্প পরিচালক দিলওয়ার হোসেন। আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে এই নৌরুটটিতে যে সমস্যাগুলো রয়েছে এবং যে অভিযোগগুলো রয়েছে তা সমাধানে আপনাদের কি উদ্যোগ আছে এই মুহূর্তে? আচ্ছা, প্রথমে আমি এই প্রকল্প সম্বন্ধে একটু বলি। এই প্রকল্পটি মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে উপলক্ষ করে করা হয়েছে। এটা মংলা থেকে পাকশি পর্যন্ত 460 কিলোমিটার দৈর্ঘ্যে যে নৌপথটি আছে সেটা নাব্যতা উন্নয়নের জন্য নেওয়া হয়েছে এবং সেই প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশ নৌবাহিনীর সাথে একটি চুক্তি করেছে এবং সেই চুক্তির সাথে আরও আছে আমাদের একটা এই সিইজিআইএস নামে একটা পরামর্শক প্রতিষ্ঠান এবং বিআইডব্লিউটিএ। এখন কি উদ্যোগ আছে সমাধানে সেটা একটু? আচ্ছা, এখন যে বিষয়টা হলো আমরা এই চ্যানেলে 76 মিটার প্রস্থে এবং 4 মিটার থেকে 4.5 মিটার গভীরতায় কেটেছি এবং সেটা পাওয়া যাচ্ছে। তবে জাহাজগুলো মুখের দিকে ঢুকতে যেয়ে তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমরা এই বিষয়ে আন্তরিক এবং খুব শীঘ্রই আমরা এই চ্যানেলের মুখগুলো কেটে ড্রেজিং করে দিব। তো মোটামুটি হরি উনি যেটা বলছিলেন যে খুব শিগগিরই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তো আমার কাছে এসেছিল সবশেষ খবর। হরি দর্শক, ঢাকা বরিশাল নৌরুটে মিয়ারচর নৌ চ্যানেলে নাব্য সংকট খতিয়ে দেখতে বিআইডব্লিউটি এর একটি পরিদর্শন দলের প্রতিনিধি দল সেখানে কিন্তু আছেন। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সুনামগঞ্জের হাওর অঞ্চলের বাঁধ নির্মাণে নানা অনিয়মের খবর জানাতে এই মুহূর্তে হাওড়া অঞ্চলে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরিপদ, সিলেটে অঞ্চলে যে বন্যাটি হয়েছিল, বিশেষ করে সুনামগঞ্জে 2017 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, যে বন্যার কারণে 95টা হাওরের 100টা ধানও কেউ ঘরে তুলতে পারেনি, তার পরপরই প্রকল্প বাস্তবায়ন কমিটির নীতিমালা 2017 গঠন করে প্রত্যেকটা বাঁধ সংস্কারের ব্যাপারে পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটির হাতে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রকল্প বাস্তবায়ন কমিটি নির্ধারিত সময় কাজ শেষ করতে পারেনি। অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির খবর বিভিন্নভাবে এসেছে। আমি যে কারণে সুনামগঞ্জে আজকে আছি, দিরাই এবং শাল্লা উপজেলায় 8টি প্রকল্প পেয়েছে যে যারা 2017 সালে বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ডের 16 জন প্রকৌশলী, যে সিলেট অঞ্চলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সুনামগঞ্জে নির্বাহী প্রকৌশলী সহ 16 জন কর্মকর্তা এবং প্রকৌশলী সহ 46 জন ঠিকাদারের বিরুদ্ধে যে মামলা করেছিল দুদকে, এবং এই 61 জন মিলে অন্যান্য আরও মামলা হয়েছিল, সেই ঠিকাদাররাই পুনরায় পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটির কাজ পেয়েছে। এই ধরনের দুর্নীতির খবর আমরা পেয়েছি এবং যেই সত্যতা আমরা পেয়েছি কাগজে এবং ঠিকাদারির যে তালিকা আছে এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির যে কাগজ আছে সব কিছু মিলে আমরা সেই তালিকা আমরা পেয়েছি এবং এতেই মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রকল্প যেই কাজগুলো হচ্ছে বা বাঁধ সংস্কারের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আদৌ ঠিক মতো হবে কিনা। আমরা যেখানে দেখেছি যে 3 ফুট বা 4 ফুট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা এখন পর্যন্ত দেখিনি, কিংবা প্রত্যেকটি প্রকল্পে সাইনবোর্ড থাকার কথা ছিল, আমরা এসে কোনো সাইনবোর্ড আমরা দেখতে পাইনি। হরিপদ, মোটামুটি বলা যায় যে উন্নয়ন কাজ চলছে বা যে বাঁধ সংস্কারের কাজ চলছে সেগুলো এখন পর্যন্ত কোনো জায়গায় কাজই শুরু হয়নি, বা কোনো জায়গায় যে কাজ হচ্ছে তার মধ্যে প্রচুর অনিয়ম রয়েছে। এই ছিল সুনামগঞ্জ অঞ্চলের হাওর রক্ষা বাঁধের সংস্কারের সর্বশেষ খবর। দর্শক, সুনামগঞ্জ হাওর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির, জানাচ্ছিলেন হাওর এলাকায় বাঁধ নির্মাণ এবং সংস্কার প্রকল্পের সবশেষ খবরাখবর। লোকসানের কারণে বড় মৌসুমে ধানের পরিবর্তে দিন দিন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন ফেনীর কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় গত 15 বছরে গড়ে সরিষা আবাদ বেড়েছে 10 গুণ। কৃষি বিভাগ বলছে আগাম জাতের আমন বুনলে কৃষকরা সরিষার সঙ্গে 3 ফসল করতে পারবেন, এতে কমবে তাদের লোকসানের অঙ্কটাও। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। আমন ফসল ঘরে উঠবার পরপরই সরিষা ফুলের হলদে চাদরে মুড়িয়ে আছে ফেনী জেলার মাঠের পর মাঠ।
এখানকার 1.5 লাখেরও বেশি কৃষি পরিবারের অনেকেই এখন বড় মৌসুমের লোকসান পোষাতে আমন ও বড় ফসলের মধ্যবর্তী স্বল্প সময়ের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এখানে সরিষার গড় আবাদ হয়েছিল 150 হেক্টর, কিন্তু গত 8 বছরে আবাদের এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1500 হেক্টরেরও বেশি। শ্রমিক কম লাগে, সার ওষুধ কম লাগে, লাভের সংখ্যাটা বেশি। সরিষা আবাদের পরে আমরা মনে করেন কি আবার বড় করতে পারি, মানে বছরে 3 ফসল আমরা উঠাতে পারি। শস্য তেলগুলো আমরা খাই আর বাকিগুলো থাকলে আমরা বিক্রি করি, আর খল্লিগুলো গাভীরে খাওয়াই এবং বিক্রি করি। ফেনীর কৃষি বিভাগ বলছে আমন ফসলের জাত পরিবর্তন করলে সরিষার পর আরেক ফসল বোনা সম্ভব। আমন ধান কাটার পরে নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ ফলনশীল বাড়ি শস্য 14 আবাদ করতে হবে। পরবর্তী টাইমে সেখানে বাড়ি শস্য 14 পর আমরা বোরো ধান আবাদ করতে পারবো। ফলে কৃষকরা 3 ফসল করলে কৃষকরা যে লসটা হচ্ছে সেই লসটা তারা পুষায় উঠতে পারবে। কৃষি বিভাগ জানায় প্রতি বছরের 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই 1 মাস সরিষা বুননের উপযুক্ত সময়। কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি মৌসুমে ফেনী জেলার 225 হেক্টর জমিতে সরিষা চাষের জন্য 1680 জন কৃষককে 1770 কেজি বীজ এবং 51 মেট্রিক টনেরও বেশি সার বিনামূল্যে সরবরাহ করেছে সরকারি কৃষি বিভাগ। কালীদহের মাইজবাড়িয়া গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ক্রেতা দর্শনার্থীর নিরাপদ ও সহজ আর্থিক লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক। সেই সঙ্গে রয়েছে মোবাইল অ্যাপসের মাধ্যমে কেনাকাটার সুযোগও। এতে মিলছে সর্বোচ্চ 15% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। নিরাপত্তা ঝুঁকি ও বহনের সমস্যার জন্য সচেতন নাগরিকরা এখন আর সঙ্গে নগদ অর্থ খুব বেশি রাখেন না। তাই বলে কেনাকাটা কি বন্ধ থাকবে? ক্রেতা দর্শনার্থীর সহজে কেনাকাটার জন্য বাণিজ্য মেলায়ও এটিএম বুথ স্থাপন সহ নানা সুবিধা নিয়ে এসেছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অধিকাংশ স্টলেই এটিএম কার্ডে করা যাচ্ছে কেনাকাটা। তবে মেলায় নেটওয়ার্ক সমস্যার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। মেলাতে আসলাম, কেনাকাটা করলাম, হঠাৎ করে আমার টাকা শেষ হয়ে গেল, তো এখন আমি বুথ থেকে টাকা উঠিয়ে নিলাম। এরকম ফ্যাসিলিটিস আসলে দরকার। কিছু কেনাকাটা করব, এই মুহূর্তে একটা অ্যামাউন্ট আমার পকেটে নেই, তার কারণে আমি মেলায় ব্যাংক থাকার সুবিধা হচ্ছে এটা যে আমি এখান থেকে টাকা উঠে কেনাকাটাটা করতে পারছি। পজ মেশিন থাকার কারণে ইজি বিষয়টা আসলে কাস্টমার বেশি পায় বেনিফিট এখানে, কারণ কাস্টমার ক্যাশ ক্যারি করতে হয় না। সব কোম্পানির সিমগুলোই মাঝে মাঝে হ্যাং হয়ে থাকে, তখন কাস্টমার ওয়েট করতে হয়, দেখা যায় মেসেজ চলে যায় সে টাকা কেটে গিয়েছে, কিন্তু আমরা এখানে ট্রানজ্যাকশনে পাইনি। মোবাইল ব্যাংকিং এ ক্যাশব্যাক অফার থাকায় মেলা অ্যাপসের মাধ্যমে কেনাকাটায়ও বেশ আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। বিকাশ পেমেন্টে 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার জন্য কাস্টমার এটার প্রতি বেশি আগ্রহী। মেলার জন্যই বিকাশে নতুন টাকা ভরিয়েছিলাম, বেশ ভালো লাগছে ডিসকাউন্ট পাওয়ার পর। পণ্য সরবরাহকারীর হিসাবে টাকা পাঠানো, সারাদিনের বেচা কেনার অর্থ জমা কিংবা বিক্রি করা পণ্যের ভ্যাট পরিশোধও মেলায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এখানকার যারা বিক্রেতা এরাও তাদের সেল প্রসিডটা বা বিক্রির একটা বিশাল অংশ এরা আমাদের মেশিনে টাকাটা ডিপোজিট করেন, পাশাপাশি এতে যারা সাপ্লায়ার টাকাটা এখানে জমা করে ওখানে পাঠাতে পারতেছে। ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে ডাক বিভাগের নগদ স্টলও। এখানে ফ্রি হিসাব খোলা ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন তারা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মাসব্যাপী বাণিজ্য মেলায় আজ চলছে 14তম দিন। এই মুহূর্তে আগারগাঁও মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন আজ। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 1.5 ঘন্টা আগে মেলার গেট খুলে দেওয়া হয়েছে এবং তারপরে থেকে কিন্তু দর্শনার্থীরা আসতে শুরু করেছে। যদিও আজকে কোনো ধরনের ছুটির দিন, অর্থাৎ কর্মব্যস্ত একটি দিন, সেই দিনে কিন্তু সকাল থেকে আমরা আসতে দেখেছি দর্শনার্থী। এবং খুব বড় একটি বিষয়, মজার একটি বিষয়ও দেখেছি, একটি বেসরকারি স্কুল এবং কলেজের স্টুডেন্টরা এখানে এসেছে। তারা এখানে বেড়াবে, তাদের শিক্ষকদের সাথে কথা বলেছে। এই মেলাতে এসে ঘুরে ফিরে তারা একটা রিফ্রেশমেন্টের জায়গায় পৌঁছাবে এবং তারপরে তাদের পড়াশোনায় ভালো মনোযোগ হয় এবং তারা এই কাজটি প্রতি বছরই করে থাকে। এছাড়া আমরা মেলার যে প্রত্যেকটি অলিতে গলিতে, অর্থাৎ যে প্যাভিলিয়ন আছে সেই প্যাভিলিয়নের আশপাশ এবং প্যাভিলিয়নের ভেতরে সব জায়গাতেই কিন্তু আমরা মোটামুটি ভাবে কর্মব্যস্ত দিন হিসেবে যতটুকু দর্শনার্থী তারা প্রত্যাশা করে
সেরকম প্রত্যাশিত দর্শনার্থী পাচ্ছে। এর ভেতর থেকে অনেকে কেনাকাটাও সেরে নিচ্ছে। আর এবার যেহেতু রাজনৈতিক পরিস্থিতি ভালো, তার জন্য কিন্তু যারা অংশ নিয়েছে বিক্রেতা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, তারা প্রত্যাশা করছেন তাদের যে লক্ষ্য নিয়ে মেলায় আসা, পণ্যের প্রচারণা, অনেক সময় রপ্তানি যে প্রক্রিয়ায় অর্থাৎ বিদেশি বায়ের আকর্ষণ করা এবং নগদে বিক্রি করা, সবকিছু মিলে তারা একটি লাভজনক অবস্থায় থাকবে, সেরকম কিছু তাদের প্রত্যাশা কিন্তু এবার প্রথম থেকেই রয়েছে। আর মেলার প্রথম দিকে তেমন কোনো ছাড়ের ব্যাপার না থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো ছাড় দিচ্ছে, কোথাও নগদ ছাড়, কোথাও একটার সাথে আরেকটা ফ্রি, এরকম শুরু হয়ে গেছে। আর যে বিদেশি প্যাভিলিয়নগুলো নিয়ে আমরা অনেক সময় কথা বলে থাকি, সেখানে নির্দিষ্ট প্যাভিলিয়নে নির্দিষ্ট দেশের পণ্য পাওয়া যায় না, এই অভিযোগগুলো কিন্তু সারা মাস জুড়ে, অর্থাৎ মেলা যতদিন থাকে ততদিনই থাকে। এর ভেতর দিয়েই যারা দেখে শুনে পণ্য কিনেন। এবং এখানে আরেকটি মেলার উল্লেখযোগ্য বিষয় আছে এবার, ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার, অর্থাৎ মূল প্রবেশ গেট এবং যেটা আরেকটি প্রবেশ গেট, অর্থাৎ ইপিবির যে সাইডে অফিস আছে, এই দুইটা জায়গায় এক্সপিরিয়েন্স সেন্টার আছে। এখানে এসে কেউ এসে কোন প্যাভিলিয়নে যাবে, কোন স্টল খুঁজছে, এই ডিজিটাল ম্যাপিং এ এসে তারা সেই নামটা লিখে প্রেস করলে সেই নির্দিষ্ট গন্তব্যটা পেয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে মেলার এখন পর্যন্ত যে 1.5 ঘন্টার মতো সময় এসেছে আজকে, তো এই 1.5 ঘন্টার সময়ের ভেতর কিন্তু মেলা প্রাঙ্গণ বেশ মুখরিত বলা যায়। দর্শনার্থী, ক্রেতা এবং অনেকেই কিন্তু সকালে এসেছে যারা সারাদিন ঘুরবে, অর্থাৎ এটি একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে কেনাকাটার পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের 1 মাসের স্থায়ী একটি কেন্দ্রের পাশাপাশি। তো সবকিছু মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই 14তম দিনের যে সকালবেলার চিত্র, সেখানে দর্শনার্থী এসেছে, ক্রেতা সমাগম হয়েছে, সবকিছু মিলিয়ে চলছে। হরি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে। রাজধানীর শ্যামলীতে সনি র্যাঙ্কসের নতুন শোরুমের উদ্বোধন হয়েছে। সনি সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল মার্কেট ডেভেলপমেন্ট সেন্টারের সিনিয়র ম্যানেজার হিরো মতো দাইচি এ শোরুমের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন সনি র্যাঙ্কসের বাংলাদেশ শাখার প্রধান অ্যালেক্সি। এছাড়াও সনি র্যাঙ্কসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল বসছে পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান, দৃশ্যমান হবে 900 মিটার সেতু। মাওয়া থেকে জাজিরা প্রান্তে স্প্যান নিয়ে রওনা দিয়েছে ক্রেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অনুমোদন হতে পারে 9টি প্রকল্প। গত 6 মাসে পোশাক রপ্তানি ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। চীনের হারানো ক্রেতা অর্জন অন্যতম কারণ, মত অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন বেড়েছে ক্রেতাদের আস্থা। দিন দিন বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহারকারীদের সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। দুর্ভোগ। দ্রুত মোবাইল নেটওয়ার্ক ও ব্যাংকিং সুবিধা চালুর দাবি। এবং 1 সপ্তাহে কেজিতে 1 থেকে 5 টাকা বেড়েছে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম। সরবরাহে ঘাটতি ও ডলারের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।